আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। মেয়েটা ক্রুর হেসে বলে, এই কাগজটা এক্ষুনি তাসরিফ প্রফেসরের কাছে দিয়ে আসবে। মৃধা কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েগুলো চাইছেটা কি? প্রথম দিন থেকেই তার পেছনে উঠে পড়ে লেগেছে। এদের কাজে কি অন্যের পিছনে পড়ে থাকা? মনের ভাবনা মনে রেখে সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, কি সমস্যা তোমাদের? এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? সরে দাঁড়াও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। মৃধার কথা শুনে মেয়েগুলো হো হো করে হেসে দিল, যেটাই মৃধা বেশ অপমান বোধ হয়। রাগে তার বাদামি নেত্রজোড়া লাল হলো যেন। সে মেয়েগুলোকে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু তারা পুনরায় মৃধার পথ আটকায়। তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি বলছি শুনতে পাওনি? তোমার হাতের কাগজটা তাসরিফ প্রফেসরের কাছে দিয়ে আসবে। উনি এখন কেমিস্ট্রি ল্যাবেই আছে। মৃধার রাগ এবার যেন সপ্তম আসমানে গিয়ে ঠেকল। সে নিজের হাতের কাগজটা উপরে তুলে ছিঁড়ে ফেলে মেয়েগুলোর মুখের সামনেই। ছিঁড়তে না ছিঁড়তে মেয়েটা চিৎকার করে আঙুল উঠিয়ে শাসিয়ে বলল, ইউ ব্লাডি বিচ। এটা বলেই মৃধার গালে চর বসানোর জন্য হাত তোলে মেয়েটা। মৃধা মাঝপথেই মেয়েটার হাত ধরে ফেলে। তার চোখে অগ্নিশিখা। তেজ দেখে এক ঝটকায় মেয়েটার হাত ছুঁড়ে ফেলল। শুধু নতুন এসেছে বলে মেয়েটাকে ছেড়ে দিল, কিন্তু এরপর থেকে সে সব কিছুতেই বরদাস্ত করবে না। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হয় কি করে, হ্যাঁ, আমার হাত ধরা? তুমি জানো এর কারণে আমি তোমার কি অবস্থা করতে পারি? তোমাকে ইউনিভার্সিটি থেকে বের করা আমার বাম হাতের ব্যাপার। মেয়েগুলোর হুমকিতে মৃধা মোটেও ভয় পাচ্ছে না, বরং মুচকি হেসেই বাহবা দিয়ে বলল, ও তাই, দেখি বের করো আমায়। তোমাদের যেহেতু এত সাহস, আমাকেও একটু দেখাও। ইউ রাবিশ! তুমি আমাদের মুখে মুখে তর্ক করছো? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কি নাম যেন? মিয়া? অন্যজন ব্যঙ্গ করে বলে উঠল, আরে না, মৃধা। এর ভেতরেই মৃধা পাল্টা প্রশ্ন করলো, সাহসের এখনো কি দেখেছো তোমরা? এখনো তো কিছুই করিনি। তোমাদের মতো মেয়ের সাথে কথা বলে সকাল সকাল নিজের মুখটাই নষ্ট করতে চাই না। এটা বলে মৃধা পাশ কাটিয়ে হনহনিয়ে ভার্সিটির ভেতরে ঢুকে যায়। রাগের রেশ এখনো তার মুখ থেকে যায়নি। মনে মনে ভাবে, ওই কাগজে কি থাকতে পারে? নিশ্চয়ই প্রেম আলাপের কোনো কাগজ হবে। তারপর তাকে ফাঁসিয়ে দিবে স্যারের হাতে। দিনটাকে মৃধার অলক্ষণে মনে হচ্ছে। সকালে এমন একটা ঘটনা হলো। এসব ভাবতে ভাবতে নিজের ক্লাসরুমে চলে আসলো মৃধা। পুরো ক্লাসরুম এখনো ফাঁকা। সবাই মাঠে, ক্যান্টিনে, করিডোরে, গেটে হাঁটাচলা করছে। এখনো ঘন্টা বসেনি। নীলা মৃধার অপেক্ষায় বসেছিল ক্যান্টিনে অন্য একজনের সাথে। মৃধাকে আসতে দেখে সে ক্যান্টিন থেকে বের হয়ে ক্লাসে আসে। মৃধা বেঞ্চে নিজের ব্যাগ রাখছিল। এমন সময় নীলা সে পেছন থেকে নিচু গলায় কিন্তু ভয়ঙ্কর একটা আওয়াজ দেয়। শিউরে ওঠে মৃধা। বুকে থুতু দিয়ে মাথা উঁচিয়ে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে পেছনের দিকে। আর তখনই নীলা হো হো করে হেসে বলল, ভয় পেয়েছিলে নাকি? অবশ্যই ভয় পাওয়ার কথা। সবাই বলে আমি এভাবে আওয়াজ করে নাকি ভূতের মতো শোনায়। মৃধা নিজের ভ্রুকুটি করে বলল, এভাবে ভয় পেয়ে দিলে? আমি তো ভাবছি না জানি আমার পেছনে কোন গলা কাটা ভূত। এটা বলে দুজনে একসাথে হাসলো। নীলা মৃধার হাত ধরে টেনে টেনে ক্লাসরুম থেকে বের করে আনলো। মাঠে গিয়ে কিছুক্ষণ হাঁটাচলা করতেই ঘন্টা বেজে ওঠে। প্রথম ক্লাসে তাসরিফ প্রফেসর করায়। লোকটা নাকি একটু থেকে একটু তফাৎ হলে বাইরে দাঁড় করিয়ে রাখে, নীলা বলল। তাই তারা আর না দাঁড়িয়ে তড়িঘড়ি করে ক্লাসরুমে চলে আসলো। ক্লাসে এসেই সে মেয়েগুলোর দিকে নজর গেল মৃধার। তারা তিনজন বোধ হয় সবসময় এক বেঞ্চেই বসে। মৃধা তড়িৎ গতিতে নিজের চোখ ফিরিয়ে আনে। এর দিকে তাকালে ওর যেন গা জ্বলে ওঠে ঘৃণায়। নিজের সিটে গিয়ে বসে। মাঝামাঝি তৃতীয় বেঞ্চে বসেছে সে। এর মাঝে ক্লাসে স্যার এলো। সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিল। তাসদিন নিচু গলায় সালামের জবাব নেয়। তারপর সবাইকে ইশারা করে বসার জন্য। তার চোখ চলে যায় ধূসর রঙা সালোয়ার কামিজ পরা ভীতু চোখের রমণীর দিকে। মৃধার মনোযোগও সামনের দিকে ছিল। তাসদির তাকাতেই যেন তারা এবার চোখাচোখি হলো। লোকটার ফর্মাল ড্রেস আপ, চোখে মুখে গাম্ভীর্যতা এতটুকুই টের পেল মৃধা। তাসদির চোখ ছোট ছোট করে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল মৃধার মুখপানে। ক্লাসরুমের সব মেয়েদের উপস্থিতি যেন সে ভুলে গেল। পরক্ষণে কয়েকবার পলক ফেলে নিজের দৃষ্টি সরিয়ে ফেলে সে। পড়ায় মনোযোগ দেয় তাসদির। কালকের নোটগুলো সবাই করলো, মৃধা তো করেনি। সে মৃধাকে বুঝিয়ে দিয়েছিল, এমনকি নোটও করে দিয়েছে এবং বলেছে সে যেন এটা পুনরায় করে আনে। তাসদির অনেকক্ষণ অন্য সব স্টুডেন্টের কেমিস্ট্রি সম্পর্কে বিভিন্ন লেকচার দেয়। তারপর ধীর পায়ে কদম ফেলে মৃধাদের বেঞ্চের দিকে এগিয়ে আসে। মৃধার দৃষ্টি নিজের নোট খাতার দিকে, যেটা কালকে তাসদির স্যার নিজেই খাতায় নোট করে দিয়েছে। আবার তাকে বলেছে ও যাতে বাসা থেকে করে আসে। কিন্তু মৃধা তো বাসা থেকে করে আনা দূরে থাক, সে তো পড়া বুঝিয়েই নি। তাসদির মৃধাদের বেঞ্চের পাশে এসে দাঁড়াতে মৃধা কেঁপে ওঠে। সে বুঝতে পারছে স্যারের উপস্থিতি। তারপরও নোটের দিকে চেয়ে আছে। তাসদির মেয়েটার অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করছে। এত ভয় পাওয়ার কি আছে বুঝে না সে। কথা বলার সময় তো অলরাউন্ডার হয়ে যায়। যখন সে কাছাকাছি দাঁড়ায় তখন যেন মেয়েটাকে কাঁপাকাঁপি রোগ ধরে। তাসদির হালকা করে গলা খাকারি দিয়ে মৃধাকে উদ্দেশ্য করে ভরাট কণ্ঠে বলল, স্ট্যান্ড আপ। মৃধা যেন ভারী চমকালো। কণ্ঠস্বরটা চিনতে বিড়ম্বনা হয় না মেয়েটার। চোখ ছোট করে পাশে তাকালো সে। ঝট করে উঠে দাঁড়ালো সে। মৃদু হাসার চেষ্টা করে। তারপর বলে, জি স্যার। তাসদির তার ভ্রুজোড়া উঁচিয়ে বলল, কালকে বলেছি যে নোটটা করে এনেছো তো? কালকে বলেছি যে নোটটা করে এনেছেন তো? মৃধা আটকে যাওয়া গলায় কাচুমাচু করে বলল, আসলে স্যার সময় পাইনি, কাল নিশ্চয়ই করে আনবো।
তাসদির মেয়েটার দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো। সে বেশ বুঝতে পারলো মেয়েটা কেমিস্ট্রিতে দুর্বল, সময় থাকলেও ইচ্ছে করেই করে আনেনি। তাসদির নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে মারল, সময় পাননি কেন? তবে কাল যেন নোট খাতার সামনে রেখে, না হলে কিন্তু আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে। মৃধা অসহায় দৃষ্টি মেলে তাকায়, তারপর উপর নিচ মাথা নাড়ালো। তাসদির নিজের ভ্রুকুটি উঁচিয়ে মৃধাকে কিছু সময় পরখ করে, তারপর কদম ফেলে আবার নিজ জায়গায় গিয়ে দাঁড়ায়। এভাবে প্রায় 3 ঘন্টা চলে যায়। মৃধা আর নীলা ক্যান্টিনে বসেছিল। কবির স্যার এলো তখন। মৃধাকে দেখে পাশের চেয়ারে বসলেন। মৃধা অপ্রস্তুত হয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভার্সিটিতে কেমন লাগছে তোমার? মৃধা বিনয়ী হেসে বলল, ভালোই লাগলো স্যার। মৃধা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কবির স্যারের ফোন বেজে উঠায় তিনি উঠে চলে যান। কবির স্যার নাকি মৃধার বাবার ক্লাসমেট ছিল, সেদিন মেয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেলেন। দিনের শেষ প্রহরে প্রকৃতির জুড়ে সন্ধ্যা নামার হাতছানি, অদূরের পাখিরা ডানা চাপটে ঘরে ফেরার সুর তুলছে। সারাদিন উত্তাপ ছড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পশ্চিম আকাশে। সেটা এখন কাদামাটির ন্যায় লেপটে আছে সিঁদুর রঙা এক ফালি নয়ন আলোচ্ছটা। আর তো কিছুক্ষণ তারপরই নিকষ আধারে তলিয়ে যাবে ধরণী। মৃধা নিচের খালার বাসায় যাচ্ছে, মনটা বেশ ফুরফুরে, সাথে উদাসও। কারণ ওই বাড়ি গেলে তুষারের লালসা দৃষ্টিতে পড়তে হবে, কিন্তু কিছু করার নেই। সে তার প্রয়োজনীয় কিছু বই রেখে এসেছে। আজ তার খালাও কল দিয়ে বলল যেতে, আজকে রাতে নাকি ওখানেই থাকতে হবে। তার খালাতো বোন তিহির বার্থডে। মৃধা যাবে না বলেও যাচ্ছে, শুধুমাত্র তার বইগুলো আনার জন্য। হঠাৎ প্রতিমধ্যে তার পাশ ঘেঁষে একটা কালো গাড়ি থামে। ভেতর থেকে বলে উঠল, মিস মৃধা রহমান যে এই ভর সন্ধ্যায় কোথায় যাচ্ছেন? নিজের গাড়ি থেকে বের হতে হতে কথাটা বলল তাসদির। মৃধা এখনো লোকটাকে দেখেনি, কিন্তু আগন্তুকের কণ্ঠস্বরটা চিনতে মৃধার বিড়ম্বনা হয় না। এই সময় স্যারের উপস্থিতিতে মৃধা বেশ অস্বস্তিতে পড়ে যায়। বাদামি নেত্রজোড়া ছোট ছোট করে ফের পেছনে তাকালো সে। সন্ধ্যার ল্যাম্পপোস্টের আলোয় তাসদিরের চেহারা স্পষ্ট। লিলেন ডেনিম শার্টের উপর গার্নেট রঙা ব্লেজার। তার পুরুষালী মুখশ্রীতে একটা আলাদা ব্যক্তিত্ব ফুটে আছে। গেট আপ দেখলেই বোঝা যায় কোনো ভার্সিটির প্রফেসর। মৃধা নিজের দৃষ্টি ফিরিয়ে আনলো। অনিচ্ছা থাকা সত্ত্বেও নিচু গলায় বলল, খানামনির বাসায় যাচ্ছি। তাসদির নিজের গাড়ির সাথে ভর দিয়ে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে। মেয়েটার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো সে। পেছন থেকে মেয়েটার মুখশ্রীটা ঠিক ভালোভাবে দেখতে পারছে না সে। পরনে চিকন কারির টেফল রঙের লং কুর্তি আর লেগিংস। টেফল রংটা যেন মেয়েটার সাথে ভীষণ মানিয়েছে। তাসদির বার কয়েকবার নিজের চোখের পলক ফেলে গম্ভীর কণ্ঠে বলল, বেশ, আমি ওদিকেই যাচ্ছি। আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। একা একটা মেয়ে মানুষ এভাবে হেঁটে যাওয়া সিকিউর না। তাসদিরের প্রশ্নের জবাবে মৃধা বিনয়ী কণ্ঠে বলল, থ্যাংক ইউ স্যার, আই উইল ম্যানেজ টু গো। মৃধার কথায় তাসদির বাঁকা হেসে বলল, আমি আপনাকে পৌঁছে দিতে চাইছি মিস মৃধা রহমান, আপনাকে একা যেতে দিতে চাচ্ছি না। বাই দ্য ওয়ে, আপনি কি জানেন আপনার বাবা আমাকে বলে গিয়েছে আপনাকে দেখে রাখতে? কিছুক্ষণ থেমে আবার নিজের ভ্রুজোড়া সামান্য উঁচিয়ে বলল, আমি আবার গুরুজনের কথা ফেলতে পারি না। তাসদিরের কথায় মৃধা ভারী চমকালো। তার বাবার সাথে লোকটার এত কিসের আন্তরিকতা? মৃধা না চাইতেও কিভাবে যেন বিশ্বাস করলো লোকটার কথা। আর এমনিতে তার খালার বাসা এইটুকু পথ না। সে ভেবেছে আরেকটু গেলে অটোতে উঠবে। তাসদিরের কথার জবাবে মৃধা আর কিছুই বলল না। যেখানে তার বাবা বলে গিয়েছে সেখানে সে না করতে পারবে না। তাসদির মৃধার নীরবতা দেখে তৃপ্তির হাসি হাসল। অবশেষে মেয়েটাকে রাজি করাতে পারল। সে খুব ভালো করেই জানতো এটা বললে মেয়েটা নিশ্চয়ই না করবে না। সে গাড়ি থেকে সরে পেছনের দরজা খুলে দিল মৃধার জন্য। মৃধা একরাশ অস্থিরতা নিয়ে ধীর পায়ে কদম ফেলে গাড়ি দিকে। মৃধা বসতেই তাসদির লিরিক্যাল হাসি হাসল যেন। সে কখন থেকে মৃধা একদিনে জানালার কাছ দিয়ে বাহিরে তাকিয়ে আছে। তাসদির মৃধাটিকে দু একবার পরখ করে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। এভাবে মনমরা হয়ে মেয়েটা এত কি ভাবছে কে জানে। তবে তাসদিরের মেয়েটাকে এভাবে বসে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না। গাড়ির ভেতরে যে সে আছে মেয়েটা কি ভুলে গেল নাকি? তাসদির কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে হঠাৎ গাড়ির স্পিড আগের তুলনায় বাড়িয়ে দিল। হঠাৎ করে গাড়ির স্পিড বেড়ে যাওয়ায় আচমকা আতঙ্কে উঠল মৃধা। হুট করে বাতাসের তীব্র ধাক্কায় চোখে মুখে কাচের মতো বেঁধে যাওয়ার উপক্রম হল মৃধার। মৃধা সঙ্গে সঙ্গে জানালা থেকে মুখ ফিরিয়ে সামনে ভয়ার্ত দৃষ্টি ফেলল। আতঙ্কিত গলায় বলল, এতটা স্পিডে চালাচ্ছেন কেন? আমার ভয় করছে। মৃধার কথাটা কর্ণগোচরে পৌঁছাতেই গাড়ির স্পিড সহসাই ধীর হয়ে এলো। তার শক্ত হয়ে থাকা চোয়াল নরম হয়ে আসে। গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট আপনার ফোকাস আনলাম। এটা বলে সামনের দৃষ্টিপাত রেখেই প্রশ্ন ছুড়ে মারে, আপনি কোথায় নামবেন? মৃধা মিনমিনে গলায় জবাব দিল, সামনের গলিতে যে বিল্ডিংগুলো আছে ওখানে নামিয়ে দিলেই হবে। মৃধার কথার প্রত্যুত্তরে তাসদির আর কিছুই বলল না। অলরেডি সে জায়গায় চলেই এসেছে সে। গাড়ি থামিয়ে বের হয়ে দরজা খুলে দেয় তাসদির দরজার সামনেই দাঁড়ানো ছিল। রাস্তার চারপাশে মানুষের আনাগোনা, তার মাঝেই দুজন কপতি। মৃধ বেপরোয়াভাবে গাড়ি থেকে নামতে গিয়ে তাসদিরের ব্লেজারে গিয়ে নাক ঠেকলো যেন। তড়িৎ গতিতে সে নিজেকে সরিয়ে নেয়। তাসদিরের দিকে একবার পলক ফেলে। তাসদিরকে কিছু না বলেই সে সামনে হাঁটা ধরে। তাসদির মনে মনে বিড়বিড় করে আওড়ালো,
এতটুকু নিয়ে আসলাম, একটা ধন্যবাদও জানালো না। তার মাঝে মৃধা কিছুটা সামনে গিয়ে ফের পেছনে ফিরল। মৃদু হেসে স্পষ্ট কণ্ঠে বলল, থ্যাংক ইউ স্যার। এটা বলে 1 সেকেন্ডও ফুরসত না দিয়ে পুনরায় হাঁটা দেয়। তাসদির পুনরায় মৃধার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, মিস মৃধা রহমান, এইভাবে হাসবেন না আপনি, নিজেকে বড্ড বেসামাল মনে হয়। পরে কিন্তু কিছু হলে সে দায়ভার আপনাকে দিবেন না। আমাকে দিবেন না। তাসদির কিয়ৎক্ষণ সেদিকে চেয়ে থাকে, কিন্তু যখন দেখল তার চেনা পরিচিত বাসায় ঢুকছে, তখন তাসদির নিজের ভ্রুযুগল উজালো। মেয়েটার খালার বাসা তাহলে কি এটাই? তিহি আর তানভীরকে সে চেনে, তার কোচিং সেন্টারে পড়ে। বিশাল একটা কোচিং সেন্টার রয়েছে তাসদিরের, যেটার পরিচালনা সে নিজেই করে। তিহি ক্লাস 7-এ পড়ে। কথায় কথায় তিহি সেদিন বলছিল তার নাকি খালাতো বোন আসবে গ্রাম থেকে। তাসদিরের আর বুঝার বাকি নেই যে মৃধাই আসলে তিহির খালাতো বোন। কিছু একটা মনে আসতে অজান্তেই কুটিল হাসি হাসল সে। তিহি তাকে ইনভাইট করেছে সেদিন, আজকে নাকি তার বার্থডে। তাসদিরের এসবে কোনো ইচ্ছেই নেই। তিহি বলেছে সে শুনেছে, কিন্তু এখন মনে হচ্ছে তার এই বাড়ি আসলে মন্দ হবে না। অত্যন্ত তার ফেলে যাওয়া রমণীটাকে দেখতে পারবে সে, আর তখন মেয়েটার ফেস কাটিং কেমন হবে মনে মনে সেটাও পরিকল্পনা করে ফেলল সে। তুষারকে একবারও দেখেনি মৃধা, এতে বরং ভালোই হয়েছে। তার অস্বস্তি হয় লোকটার সামনে, ঘৃণায় গা গুলিয়ে আসে যেন। নিজের ভাবনাকে পাশ ফেলে ধীর কদমে এগিয়ে যায় বেডের দিকে। ড্রয়িং রুম থেকে 1 গ্লাস পানি খেয়ে রুমে আসলো। তাসদির স্যারের সাথে কথা বলতে গেলে তার যেন গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। তার খালা তাকে বলছে ড্রয়িং রুমে বসতে, কিন্তু মৃধা বসলো না। কালো ডায়েরি পেজ থেকে কোনো পাঠিকা গল্প পড়বে না। এখানে বসলেই তার তুষারের সামনে পড়তে হবে, এটা নিশ্চিত। তিহি ড্রয়িং রুমে বসেছিল তার দলবদ্ধ ফ্রেন্ডদের সাথে। 12টা বাজলে নাকি বার্থডে শুরু হবে। মৃধা এসব নিয়ে সে একটু আরাম করে ঘুমাতে চায়। এই কিছুক্ষণ হলো রুমে এসেছে। এই রুমের সব জিনিসপত্র তার খালা ঠিক করেছিল মৃধার জন্য। তিনি ভাবছিলেন মৃধাকে নিচের বাসায় রাখবে। রুমটার পরিবেশ ভালো, একটা ব্যালকনি আছে, ড্রেসিং টেবিল আর একটা স্টাডি টেবিল, 2টো রিভলভিং চেয়ার, সাথে রং বেরঙের একটা চকচক করা ফুলদানিও রয়েছে, যেটা প্রথম দিনে মৃধার আকর্ষণে পড়েছিল। রুমটা বেশ সুন্দর, তুলতুলে বিছানা, গা এলিয়ে দিলে যেন ঘুমের এসে ভিড় করে। মৃধা কি মনে করে রুমের উইন্ডোর সামনে গিয়ে উইন্ডোর সিটে বসে। বাড়িটা মন ছুঁয়ে যাওয়ার মতো। তার খালার স্বামী নাকি জার্মানির সিস্টেমে এই বাড়িটা বানিয়েছে। দেখতে খুব আনকমন, এমন বাড়ি কমে দেখা যায়। মৃধা নিচের দিকে তাকিয়ে পরিবেশটাকে উপভোগ করতে থাকে। মৃদু মৃদু বাতাস এসে তার কপালের ছোট চুলগুলো চোখে মুখে ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ অন্ধকারের আবছা আলোয় তার মনে হলো উইন্ডোর নিচ বরাবর কেউ দাঁড়িয়ে এবং তাকে গভীর দৃষ্টিতে অবলোকন করছে। নিচের দৃষ্টি ভুল ভেবে কয়েকবার নেত্রপল্লব ঝাঁকালো মৃধা। সেখানে আর না দাঁড়িয়ে রুম জুড়ে পাইচারি করতে থাকে। মৃধা স্টাডি টেবিল থেকে নিচে রেখে যাওয়া বইগুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখে। কাল আবার ভার্সিটিতে যেতে হবে। খালার বাসা থেকে ভার্সিটিতে চলে যাবে। রুমে এসে উইন্ডোর কথা ভুলতেই বসেছিল সে। মৃধা পুনরায় বিশাল গ্লাসে আবৃত উইন্ডোর কাছে গিয়ে মুক্ত দৃষ্টিতে সবকিছু অবলোকন করতে ব্যস্ত হয়ে যায়। এই জায়গাটা তার পছন্দের। বাহিরে আনমনে তাকিয়ে থাকতে ভাবনায় এসে স্থান করে তাসলির নামক মানুষটা। মৃধা খিলো নড়ে চড়ে ওঠে। কিছুক্ষণ আগে দেখা অনুভূতিটা সে আর পাচ্ছে না। হয়তো তার মনের ভ্রম ছিল। গ্রামে থাকা মৃধার কাছে ঢাকা শহর অন্যরকম মনে হচ্ছে, তবে তার মনে হয় তাদের গ্রামই ভালো। দুটোই দু জায়গা থেকে সুন্দর। বাহির থেকে হই হই আওয়াজ আসছে, মৃধা সেগুলোতে কান দেয় না। এত ভাবলেশীন ছিল যে রুমের দরজা খোলা সেটাও তার জানা ছিল না। আচানক কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠল মৃধা। ভয়রা বাসা বাঁধল মনে। আটকে উঠে কে হতে পারে এটা ভেবে একরাশ সাহস নিয়ে পেছনে ফিরতে খালামণিকে দেখতে পেয়ে মৃদু হাসার চেষ্টা করল মৃধা। খালাকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে সে ভয় পেয়েছে। এই ঢাকা শহরে তার খালামণি ছাড়া আপন বলতে কেউ নেই। নিজের ভাবনা একপাশে রেখে মৃধা বলল, কিছু বলবে খালামণি? মৃধার খালা রুবিনা রহমান নিজের হাত উপরে তুলে আচানক মৃধার হাতে একটা শাড়ি ধরিয়ে দিলেন। তারপর বলল, এটা পরবি আজকে, সবাই শাড়িটা পরবে, তুই কেন বাদ যাবি? তাই তোর জন্য শাড়ি নিয়ে আসলাম। মৃধা বিস্মিত নয়নে একবার শাড়িটাকে পরখ করলো। তার ভ্রুকুটি খানিকটা উঁচু হলো যেন। সে শাড়ি পরবে? মৃধা একেবারে খালামণিকে নাও করতে পারবে না। কাচুমাচু ভঙ্গিতে বলল, খালামণি তুমি জানোই তো আমি শাড়ি পরতে পারি না, আমার না প্রচুর ঘুম পাচ্ছে, আমি শাড়ি পরতে পারবো না। মৃধার কথা শুনে রুবিনা রহমান কিছুক্ষণ চুপ মেরে থাকলেন। তিনি একটু মৃধাকে পর্যবেক্ষণ করলেন যেন। তারপর রাশবাড়ি কণ্ঠে বলল, আমি এত কথা শুনবো না মৃধা, তুই শাড়ি পরবি। আর ঘুম আসলে চল, ড্রয়িং রুমে সবাই আছে, ওখানে আড্ডা দে। কখন এলে রুমের ভেতরে ঢুকে বসে আছিস? চল তো। এটা বলেই শাড়িটাকে বেডে রেখে মৃধাকে এক প্রকার টেনে নিয়ে এলো বাহিরে। ঘড়ির কাঁটায় রাত 11টা বেজে 10 মিনিট। উদাস মনে বিশালাকার ড্রয়িং রুমের সোফায় বসে নিজের হাত কচলাচ্ছে মৃধা। তার মুখোমুখি তুষার বসে আছে। অস্বস্তিতে মৃধার ইচ্ছে করছে উঠে চলে যেতে। কিয়ৎক্ষণ বাদেই তিহির বার্থডে শুরু হবে। পাশের বাসার কিছু পাড়া প্রতিবেশীদের ইনভাইট করেছেন রুবিনা রহমান। তিহি তার সব ফ্রেন্ডদের ইনভাইট করেছে, সবাই এসেছে। প্রতি বছরই নাকি তিহির বার্থডে এভাবে পালন করে। ড্রয়িং রুমটা অত্যন্ত কোলাহলযুক্ত, গানও চলছে স্পিকারে। মৃধার অতিষ্ঠ লাগছে এসব।
তার ভেতরে তার সামনে সব থেকে ঘৃণিত পুরুষটা বসে আছে। মৃথার পরনে মেরুন সফেদ রঙা মিশ্রণে জর্জেট শাড়ি, তাও সে নিজে পরেনি, পার্লারের মেয়েরা পরিয়ে দিয়েছে। তিহির সাজের সাথে চুলগুলো খোপা করে দিয়েছে গোলাপ দিয়ে। শাড়িটা দেখতে আকর্ষণীয় হলো কেমন পাতলা টাইপের, যেটা মৃধার আরো একটা অস্বস্তির কারণ হয়ে উঠল। তার সাথে তিহির একটা ফ্রেন্ড বসে আছে, এটা খুব একটা কথা বলে না। মৃধা নিচের দিকে দৃষ্টি ফেলে রেখেছে, তার বারবার মনে হচ্ছে তুষারটাকে খারাপ নজরে দেখছে। এর ভেতরে হঠাৎ কে এলো কে জেনে। তুষার উঠে এগিয়ে যায় সেদিকে, সাথে তানফিরও। তার কানে ভেসে আসে চেনা পরিচিত কণ্ঠ। খানিকটা না অনেকটা ভরকে উঠল মৃধা, পিটপিট করে নেত্রজোড়া উপরে তুলল সে। সামনের লোকটাকে দেখে মৃধার নেত্রপল্লব বেরিয়ে আসার জোগাড়। পরনে ফর্মাল ড্রেস আপ, হাতে উপহার নিয়ে নিজের দীর্ঘাঙ্গে এবং মোটা ভ্রুচোড়া উঁচিয়ে সহস্র বিরক্ত নিয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। তাকে বোধহয় এখনো খেয়াল করেনি। ততক্ষণে লোকটা অনেকটা কাছে চলে এসেছে। অজানা কোনো কারণে মৃধা সামান্য কেঁপে কেঁপে উঠল। মুহূর্তে তার চেহারার আদল বদলে যায় যেন। নেত্রপল্লব কয়েকবার বুঝে ফেলে সে মেঝেতে দৃষ্টি ফেলে। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন, লোকটা এখানে কেন? কোনোভাবেই কি তার খালামনিদের আত্মীয়? এসব হিবিজিবি ভাবনায় বিভোর হয়ে পড়ে মৃধা। এর মাঝে সে আবার তার সামনের সোফায় তাদের বসতে দেখে। মৃধার এখন মনে হচ্ছে সে কোনো পাত্রী, আর তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। তাসদির খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটাকে দেখতে লাগলো। না চাইতেও তুষারের দৃষ্টি মানসপটে ভেসে উঠতে জল শক্ত হয়ে এলো তাসদিরের। তার রন্ধ্রে রন্ধ্রে ঈর্ষা ছড়িয়ে পড়ল যেন। কেন তো সাজলো মেয়েটা? কাকে দেখাচ্ছিল? শাড়ি পরল কেন? যার দরুন মেয়েটার গলাপিঠ খানিকটা দৃশ্যমান হচ্ছে। মনে মনে বিড়বিড় করে বলে, আপনার এই বাধা চল আমার সহ্য হচ্ছে না মিস মৃধা রহমান, খুলে দিন না একটু। আমার ঈর্ষা হচ্ছে আপনাকে এভাবে অন্যের সামনে বসে থাকতে দেখে। এতক্ষণ নিশ্চয়ই এখানে বসেছিল, এখানে না বসলেই কিনা। এতক্ষণে সে খুব ভালোভাবে টের পেয়েছে তুষার মৃধার দিকে বারবার তাকাচ্ছে, যেটা তাসদিরের হৃদয়ে তোলপাড় তৈরি করলো যেন। রুবিনা বেগম তাসদিরের সাথে কৌশল বিনিময় করে ডাইনিং টেবিলে একে একে হরেক রকমের নাস্তা সাজাচ্ছেন। মধ্যভাগে কেক রেখেছেন। কিছুক্ষণের ভেতরেই বার্থডে শুরু হবে। সবাই উঠে যেতেই মৃধা যেন হাফ ছেড়ে বাঁচল। সে উঠে গিয়ে ড্রয়িং রুম থেকে নিচের মাঝামাঝি রুম একটায় ঢুকে যায়। ওসব কেক কাটার মাঝে সে থাকতে চায় না। তাসির হঠাৎ মেয়েটাকে না দেখতে পেয়ে এপাশ ওপাশ খোঁজা শুরু করে, কিন্তু দেখতে পায় না। বিলাই চক্ষুজোড়া ছোট ছোট করে ফেলল সে। যার জন্য এলো সেইভাবে ছুটে পালালো। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা একটু অন্যরকম। পাখির কিচিরমিচির আওয়াজ, ভোরের নরম রোদ, কাছের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া এসে মৃধার মুখে পড়ছে। তার সাথে বালিশের পাশে থাকা মোবাইলে অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। মৃধা আড়মোড়া ভেঙে দেয়ালে টিকটিক আওয়াজ করা ঘড়িটার দিকে তাকায় একবার, তারপর ধরফরিয়ে উঠে বসল। অলরেডি 8:10 বেজে গেছে। এখান থেকে ভার্সিটির দূরত্ব প্রায় অনেকখানি, হেরে যাওয়া মুশকিল। মৃধা উঠে জানালার পর্দা সমেত কাজ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মৃদু বাতাস নাক ছিঁড়ে ভেতরে প্রবেশ করল ওর। জানালা খুলে দিয়ে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে যায় সে। রাতে কেন যেন ঘুম হয়নি তার। শত চেষ্টায়ও দু চোখের পাতা এক করতে পারেনি। রাতে সেখান থেকে চলে আসলেও রুবিনা রহমান তাকে আবার নিয়ে গেছে। এসব ভেবে খানিকটা বিরক্ত হলো মৃধা। ওয়াশরুম থেকে ঝটপট হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে দাঁড়ায়। ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত করতে থাকে নিজেকে। স্টাডি টেবিল থেকে ব্যাগে নিচের সব প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকিয়ে রুম থেকে বের হতে থাকে। এখনো তেমন কেউ ঘুম থেকে ওঠেনি। বাড়ির পরিবেশটা অনেক শান্ত। ড্রয়িং রুমে শুধু খালামণিকে দেখতে পেল মৃধা। মৃধাকে দেখে রুবিনা রহমান বলল, এত সকাল সকাল চলে যাচ্ছিস কেন মৃধা? নাস্তা করে যা। মৃধা না করল না। অলরেডি তার অনেকটা খিদে পেয়েছে। নাস্তা খাওয়াটা মন্দ না। নাস্তা খাওয়ার পর যখন মৃধা পানি খাচ্ছিল, তখন হঠাৎ তার খালামণির মুখে একটা কথা শুনে তার কাশি ওঠার উপক্রম যেন। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না সে। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা ও সুন্দর রেসপন্স পেলে খুব দ্রুত নেক্সট পার্ট নিয়ে হাজির হব।